হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবো। চ্যাপ্টার নাম হচ্ছে কি আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে, আর আমি তোমাদের আরও ইন্টারেস্টিং আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলছি যে অপটিক্সের অলরেডি অনেক কটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে, যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স এবং ফিজিক্যাল অপটিক্সের ব্যতিচার, এগুলো সবই কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা সায়েন্স ভিডিও চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্টে যাবে ক্লাস 12 ফিজিক্স থিওরিটা, সেখানে দেখবে সমস্ত ক্লাসগুলো কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে আমরা প্রথম বিচ্ছুরণটা বুঝে নেব। বিচ্ছুরণটা কি দেখে নাও। বিচ্ছুরণটা হচ্ছে দেখে নাও, যদি আমরা কোনো একটা প্রতিসরক তল, ধরো একটা প্রিজম, এক্ষেত্রে প্রিজম আছে, প্রিজমে যদি সূর্যের আলো, সূর্য থেকে নির্গত যে রশ্মিগুলো, অর্থাৎ যে আমরা দিনের বেলা যে আলো দেখতে পাচ্ছি, এই আলো যদি একটা প্রিজমে এসে পড়ে, ওকে, এতে প্রতিসৃত হওয়ার পর এটা আর সাদা আলো না বেরিয়ে সেটা হচ্ছে বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায়, একটা বর্ণের পটি তৈরি করে, একটা ব্যান্ড তৈরি করে। অর্থাৎ একটা সিঙ্গেল লাইট ছিল আর এখানে অসংখ্য লাইটে পরিণত হয়ে গেছে, তাহলে একটা ব্যান্ড, কালার ব্যান্ড, একে বলে কি কালার ব্যান্ডে পরিণত হয়ে যায়। এই যে আলোর ভেঙে যাওয়া, মানে একটা আলো যাচ্ছিল সেটা ভেঙে গিয়ে বিভিন্ন রকম বর্ণের আলো হয়ে গেল, তাহলে একে বলা হয় কি বিচ্ছুরণ। এই ঘটনাকে বলা হয় কি বিচ্ছুরণ। আর এই বিষয়ে প্রথম কি বলেন নিউটন। ওকে, আমি চেষ্টা করবো ইজি করে গল্প আকারে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, যাতে করে তোমরা বোরিং ফিল না করো এবং এটাকে পড়া আকারে নিয়ে গল্প আকারে যাতে বোঝার চেষ্টা করো। ওকে, সেজন্য একদম মনোযোগ সহকারে পুরো কথাটা শুনবে, কি বলছি একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, আর খাতা পেন রেডি রাখবে, যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বলি সেইগুলো তোমরা নোট করে রাখবে। ওকে, তা দেখে নাও। তাহলে বিচ্ছুরণের ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। বিচ্ছুরণটা কি, সোজা কথা একটা আলো যাচ্ছিল, একটা সিঙ্গেল একটা লাইট যাচ্ছিল, সেই লাইটটা একটা প্রিজমে পড়লো, প্রিজমে পড়ার পর সেইখান থেকে নির্গত হচ্ছে সেটা সিঙ্গেল লাইট না বেরিয়ে বিভিন্ন কালারের লাইট বেরিয়েছে। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে বিচ্ছুরণ, সেখানে হালকা করে যা সংজ্ঞা পড়েছিলে, কিন্তু এখানে আমি টোটাল বিষয়টা আলোচনা করবো, এখানে আরও ইন্টারেস্টিং বিষয় জানতে পারবে। তাহলে একটা সিঙ্গেল লাইট গিয়ে যখন একটা প্রিজমে পড়ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রতিসৃত হয়ে, এখানে প্রতিসরণ করছে, এখানে প্রতিসরণ করছে, তাহলে এখানে যখন বেরিয়ে যাচ্ছে তখন বেরিয়ে যাওয়ার পর সেটা একটা যেই আলো যাচ্ছিল সেই আলো না গিয়ে বিভিন্ন কালারে বিভক্ত হয়ে যাচ্ছে এবং একটা বিভিন্ন বর্ণের আলো পাচ্ছি এবং একটা ব্যান্ড বলা হচ্ছে, একটা রঙের পটি পাচ্ছি। একই বলা আছে কি এই আলো একটি আলো ভেঙে গিয়ে বিভিন্ন বর্ণের আলোতে, বিভিন্ন কালারের আলোতে ভেঙে যাওয়াকে বলা হয় কি বিচ্ছুরণ। তাহলে নিউটন সংজ্ঞা কী বলেন, বহুবর্ণী বা মিশ্র বর্ণী, মানে অসংখ্য বর্ণের আলো মিশে গিয়ে একটা বর্ণ হয়েছে। ওকে, যেমন সূর্যের আলো, এতে 7টা কালার থাকে, তাই না, বেনি, আসহ, কলা, তাই না থাকে। তাহলে নিউটন কি বলেন, বহুবর্ণী বা মিশ্রবর্ণী আলো বিভাজিত হয়ে বিভিন্ন কালারে যে ভেঙে যায় একেই বলা হয় বিচ্ছুরণ। অর্থাৎ একটি বহুবর্ণী মানে সেটা বিভিন্ন বর্ণ আছে কিন্তু তার সঙ্গে মিক্সার আছে, মিশ্র অবস্থায় তার মধ্যে আছে, একসঙ্গে আছে, বিভাজিত হয়নি। তাহলে এরকম বহুবর্ণী বা মিশ্রবর্ণী আলো একটি বিচ্ছুরক বা একটি মাধ্যমে বা প্রিজমে আপতিত হওয়ার পর যখন প্রিজম থেকে বেরিয়ে আসে, এখানে বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, বিভাজিত হয়ে যায়, একসঙ্গে ছিল ভেঙে গেল। অর্থাৎ একটা দেওয়াল ছিল, দেওয়াল ভেঙে গিয়ে বিভিন্ন ইটগুলো আলাদা হয়ে গেল। তাহলে এই দেয়াল একটা হচ্ছে কি, একটা দেয়াল মানে অসংখ্য ইট নিয়ে তৈরি, তাহলে একটা দেয়াল যখন ভাঙে সেখানে অসংখ্য ইট বেরিয়ে আসে। ঠিক একইভাবে একটা আলো যেমন সাদা আলো যাচ্ছে তার মধ্যে অনেক কালার আছে, 7টা কালার আছে, সেটা যখন প্রিজমে পড়ছে, প্রিজমে পড়ে ভেঙে গিয়ে সেখানে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন কালার বিভাজিত হচ্ছে। তাহলে সংজ্ঞা, তুমি যদি বিচ্ছুরণের সংজ্ঞা বলো তাহলে কী বলবে, বহুবর্ণী বা মিশ্রবর্ণী আলো প্রিজমে আপতিত হওয়ার পর যে বিভিন্ন রঙে ভেঙে যায় বা বিভাজিত হয়ে যায় একই আলোর মানে একে আলোর বিচ্ছুরণ বলা হয়। ওকে, তার সঙ্গে ব্যাপারটা সংজ্ঞাটা বুঝতে গেলে খুবই ইজি, বইয়ের সংজ্ঞা লেখা আছে, দেখলে সহজে বুঝতে যাবে। এবার দেখেন, তাহলে সাদা আলো ভেঙে কী কালারে বিভাজিত হয়ে যায়, 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়। ওকে, 7টি বর্ণে বিভক্ত হয়ে যায়, এইটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। সূর্যের আলো বিভাজিত হয়ে বা বিচ্ছুরিত হয়ে 7টি বিভিন্ন বর্ণের আলোয় ভেঙে যায়। সেই বর্ণগুলো কি, আমরা আগে 7টা এখানে দেখাই, 2
3 4 5 6 7, ওকে 7টা। তাহলে এটা দিলাম এইভাবে আছে, একটু চলো কোনো অসুবিধা নেই, যেরকম হলি হলো। ওকে, এটা সাদা আলো, সাদা আলো বা সূর্যের আলো। ওকে, সূর্যের আলো এখানে বিভাজিত হয়নি, কেন হয়নি পুরো ডিটেলসটা বোঝো, কেন ভিতরে বিভাজিত হয়, কেন বাইরে বিভাজিত হয়নি, কী কী কারণে বিভাজিত হয়, কী কারণে বিভাজিত হবে না, পুরো ডিটেলসটাই আমি আলোচনা করবো। তাহলে এটা কী হয়, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। তাহলে 7টি সাদা আলো দেখো, সাদা আলো বা সূর্যের আলো একটা মাধ্যমে পড়বে। আমি জাস্ট প্রিজমকে একটা বক্স আকারে দেখালাম, মাধ্যমে পড়ে 7টি বর্ণেতে বিভক্ত হয়ে যাবে। প্রথমে কি লা, লা মানে লাল, প্রথম যেটা উপরে যে পটি থাকবে, উপরে যে বর্ণটা থাকবে সেটা হচ্ছে লাল। তারপরে কি কমলা বা অরেঞ্জ, বা এখানে এটা হচ্ছে রেড বা অরেঞ্জ। ওকে, তারপরে এটা কি অরেঞ্জের পর হলুদ বা ইয়েলো, তারপরে কি সবুজ, গ্রিন, তারপরে কি বক্সটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, গ্রিন, তারপরে হচ্ছে সবুজের পর কি আছে দেখে নাও, আকাশি, আকাশি, আকাশি এখানে বলেছে কি ব্লু। ওকে, তারপর হচ্ছে কি নীল, ইন্ডিগো, তারপর হচ্ছে কি বেগুনি, ভায়োলেট। ওকে, ভায়োলেট। তাহলে এই সাদা আলো, সূর্যের আলো যখন একটা প্রিজমের উপরে পড়বে সেটা ভেঙে 7টি বর্ণে বিভক্ত হয়ে যাবে, লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি। তাহলে একে বলা কি বেনি, নিচে দেখে বলা হয়, নিচে দেখে বেনি আসহ কলা, বেনি বেনি আসহ কলা, বেনি আসহ কলা। ওকে, বেনি আসহ কলা, নিচে দেখে কালারগুলো, নিচে দেখে বেনি আসহ কলা। তাহলে এখানে যে দেখা যায় যে একটা কালার ব্যান্ড, আমরা যে একটা কালার ব্যান্ড পেলাম তার দুই প্রান্তের কালারটাকে দেখে নাও, উপরটা আছে কি রেড বা লাল, আর নিচেটা কি দেখে নাও বেগুনি বা ভায়োলেট, এবং মাঝে মাঝে হচ্ছে কি অন্যান্য কালারগুলো বা 5টা কালারগুলো আছে। তাহলে আমরা যদি বলি যে সূর্যের আলো ভেঙে গিয়ে যে কালার ব্যান্ড থাকে, সে কালার ব্যান্ড দুই প্রান্তের যে কালার রং হবে তার কী কী রঙে বা কী যে বর্ণ হবে তার রঙটা কী কী, এটা এমসিকিউ কোশ্চেন থাকে। যে আলোর বিচ্ছুরণের পর যে 7টি বর্ণে বিভক্ত হয়ে তার দুই প্রান্ত বর্ণের বা দুই প্রান্তের তরঙ্গের রং কী আছে বা বর্ণের রং কী আছে, তা সেই রংটা বা কী বর্ণের হবে সেই তরঙ্গটা। তাহলে একটা হচ্ছে কি লাল আর একটা হচ্ছে কি বেগুনি, এটা ভালো করে মনে রাখবে। এই দুটোই ইম্পর্টেন্ট, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। এবং এই দুটো থেকে অনেক রকম কোশ্চেন আসে, তোমার ক্লাস 10-এও এসেছিলো এবং ক্লাস 12-এও আসবে এখান থেকে। তাহলে দেখে নাও, তাহলে সাদা আলো বা সূর্যের আলো যে বিভাজিত হয় 7টি বর্ণ হয়, তার দুই প্রান্তের রং হচ্ছে কি লাল, সব থেকে উপরে লাল আর সব থেকে নিচে যে বেগুনি। এবারে এই ছবিটা দেখো, এই ছবিটা যদি ভালো করে দেখে নাও, এখানটা হচ্ছে কি আলোগুলো কি হচ্ছে বেঁকে গেছে, বিভিন্ন বর্ণের আলো
বিভিন্ন বর্ণের যে তরঙ্গ আছে সেই তরঙ্গের আলোগুলো বেঁকে গেছে, তাই না? এবং সব থেকে বেশি বেঁকেছে কোনটা? বেগুনি, দেখে না বেগুনিটা। আর সব থেকে কম বেঁকেছে কোনটা? লাল। ওকে, সব থেকে কম বেঁকেছে কোনটা? লাল। এবং মাঝামাঝি কোনগুলো আছে দেখে নাও। তাহলে আমরা যদি দেখি সেটা হচ্ছে কি সবুজ, হলুদ, এটা দেখে নাও কাছাকাছি আছে, তাই না? আকাশি, এরা মাঝ বরাবর আছে। তাহলে সব থেকে একদম মিডল বরাবর আছে সবুজ, হলুদ, এইগুলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যখনই সাদা আলো একটা প্রিজমের দ্বারা বিচ্ছুরিত হয়ে 7টি বর্ণ তৈরি করে, তার মধ্যে যেই বর্ণে সবথেকে বিচ্ছুরণ বেশি হয়, যেই বর্ণ সবথেকে বেশি বেঁকে যায়, সেটা কি বর্ণ? সেটা ভায়োলেট বা বেগুনি। আর সবথেকে কম বাঁকে যেটা, সেটা হচ্ছে কি লাল। তারপরে লাল বর্ণ যেহেতু কম বাঁকছে তাহলে এর প্রতিসরাঙ্ক কম হবে, বেগুনি বর্ণ যেহেতু বেশি বাঁকছে তাহলে এর প্রতিসরাঙ্ক বেশি হবে। যেখানে ভালো করে বুঝে নাও, এখানে সমস্ত আমরা জানি কি নর্মালি যে কোনো আলো যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম যাবে অবিলম্বে দূরে সরে যাবে। তা সেটা ডিপে আমরা যে প্রতিসরাঙ্ক বের করলাম সেটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বললাম, μ1 বা μ2, আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতাম। কিন্তু এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এখানে সাদা আলো যাচ্ছে, সাদা আলো গিয়ে বিচ্ছুরিত হওয়ার পর 7টি বর্ণে বিভাজিত হয়েছে, এবং এই 7টি বর্ণ কিন্তু একইভাবে বিভাজিত হচ্ছে না, বা একইভাবে একই বেগেতে বা একই কোণেতে বেরিয়ে যাচ্ছে না। তাহলে এদের বাঁকটা এক হচ্ছে না, তাহলে প্রত্যেকটা আলাদা হচ্ছে। তাহলে যেহেতু প্রত্যেকটা তরঙ্গের বা প্রত্যেকটা বর্ণের বেঁকে যাওয়াটা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য প্রত্যেকটার বর্ণের আলাদা আলাদা প্রতিসরাঙ্ক থাকবে, সবার প্রতিসরাঙ্ক সমান হবে না। ওকে, তাহলে আমরা এখানে বর্ণের প্রতিসরাঙ্ক বলবো, অর্থাৎ যেহেতু বর্ণগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে তাহলে তাদের বাঁক অনুযায়ী তাদের প্রতিসরাঙ্ক নির্ধারিত হবে। তাহলে দেখে নাও, যার শক্তি বেশি সে সোজা চলে যেতে পারবে, আর যার শক্তি কম সে একটু বেঁকে চলে যেতে পারবে, তাই না? দেখে নাও কোনো জিনিসের যার যত এনার্জি থাকবে সে তত দ্রুত বা সোজা হয়ে যেতে পারবে, আর যার এনার্জি যত কম হবে সে তত বেঁকে যাবে। ব্যাপারটা তো আর একটু সহজ করে বুঝে দেখে নাও, কারোর উপর যদি 50 কেজি ওজন চাপিয়ে দেওয়া হয়, তাহলে 50 কেজি ওজন যদি কেউ শক্তিশালী লোকের উপর দেয় সে কোনো অসুবিধা সোজাসুজি চলে যেতে, বয়ে নিয়ে চলে যেতে পারবে। কোনো একটা দুর্বল লোককে যদি দেওয়া হয় 50 কেজি, সে তার নিয়ে যেতে খুব কষ্ট হবে, খুব কষ্ট করে যাবে, সে সোজাভাবে সে ঠিকমতো যেতে পারবে না, এদিক ওইদিক বেঁকে বেঁকে বা টলে টলে যাবে। ঠিক একইভাবে তার মানে এখানে বলছে কি যার শক্তি বেশি মানে কি যার শক্তি বেশি হবে তার প্রতিসরাঙ্ক কম হবে, যার প্রতিসরাঙ্ক কম হবে সে সহজে চলে যেতে পারবে। তাহলে এখানে দেখে নাও, এর মধ্যে যেই তরঙ্গ সবথেকে কম বাঙ্কিং হয়, সবথেকে কম বেঁকে গেছে, সেটা কি লাল বর্ণ। তাহলে লাল বর্ণ যেহেতু কম বেঁকেছে তাহলে এর প্রতিসরাঙ্ক সবথেকে কম হবে, মিনিমাম প্রতিসরাঙ্ক। এবার কেন মিনিমাম হবে সেইটা আমরা পরে আলোচনা করছি, এরপরে আমি সেটা আলোচনা করছি কেন প্রতিসরাঙ্ক কম হবে। এবং সবথেকে বেশি যেটা বেঁকে গেছে সেটা বেগুনি বর্ণ, তাহলে এর প্রতিসরাঙ্ক বেশি হবে। এগুলো ক্লাস 10এও তোমরা পড়েছিলে। তাহলে এখান থেকে বিভিন্ন বর্ণের বেঁকে যাওয়া থেকে আমরা বলতে পারি যে লাল বর্ণের, যেহেতু লাল বর্ণটা কম পরিমাণ বেঁকে গেছে তাহলে তার প্রতিসরাঙ্কটা খুব কম হবে, আর যেহেতু বেগুনি বর্ণ বেশি বেঁকে গেছে তাহলে এর প্রতিসরাঙ্ক বেশি হবে। ওকে, তারপরে মাঝে মাঝে যে আছে হলুদ, সবুজ, এইগুলো হচ্ছে কি মিডল বরাবর আছে, তাহলে এদের প্রতিসরাঙ্ককে বলা হয় কি মধ্য প্রতিসরাঙ্ক। ওকে, তাহলে আমরা যদি প্রতিসরাঙ্ক অনুযায়ী সাজাই তাহলে এটাকে আমরা বলবো কি মিউ আর, এটা কি মিউ ও অরেঞ্জ, মিউ ওয়াই ইয়েলো, মিউ জি গ্রিন, মিউ আকাশে যে আমি ব্লু দিলাম, মিউ বি, আর মিউ আই আছে মিউ ভি। তাহলে এদের প্রতিসরাঙ্ক অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে সেটা কেমন হবে দেখে নাও। প্রতিসরাঙ্ক অনুযায়ী সাজালে তাহলে সব থেকে কম প্রতিসরাঙ্ক কার? মিউ আর এর। তাহলে আমরা এটা বলতে পারি যে মিউ আর লেস দ্যান মিউ জিরো লেস দ্যান মিউ ওয়াই লেস দ্যান মিউ জি লেস দ্যান মিউ বি লেস দ্যান মিউ আই লেস দ্যান মিউ ভি। তাহলে এই প্রতিসরাঙ্কের পাল্লা থেকে আমরা বুঝতে পারি সব থেকে যে সূর্যের আলোর মধ্যে সাদা আলোর মধ্যে 7টি বর্ণ থাকে তার মধ্যে সবথেকে বেশি প্রতিসরাঙ্ক হচ্ছে কি ভায়োলেট বা বেগুনির, আর সবথেকে কম প্রতিসরাঙ্ক হচ্ছে কি
রেড বা লালের। ওকে, লাল বর্ণের প্রতিসরাঙ্ক সবথেকে কম, সেই জন্য এ খুব কম বেগে খুব দ্রুত চলে যেতে পারে। আর বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক কম বলে বেশি বলে সেই জন্য এ বেশি পরিমাণ বেগে যায়। অর্থাৎ এরা ফিল করবে, দেখেন মাধ্যমিক প্রতিসরাঙ্ক সর্বধ্রুবক থাকে, এখানে কখনো বুঝে না যে মাধ্যমিক প্রতিসরাঙ্ক দ্বারা কী হলো, মাধ্যমিক প্রতিসরাঙ্ক সর্বদা কনস্ট্যান্ট থাকে। এটা কোন কোন বর্ণ কেমন ফিল করে তার উপর ডিপেন্ড করে। ধরলাম মাঝখানে তোমার কোমর পর্যন্ত জল আছে, একটা কোনো মাঠেতে এমন করা আছে, সুইমিং পুল করালো, কোমর পর্যন্ত জল আছে এবং সেটা ধরলাম 5 মিটার বা 10 মিটার এরকম আছে, বা 20 মিটার পর্যন্ত আছে এরকম। তো সেই জলের তাহলে প্রতিসরাঙ্ক একটা নির্দিষ্ট থাকে, সেই জলের ঘনত্ব সে একটা কনস্ট্যান্ট থাকে। তার মধ্যে আমি যে 10টা লোককে পাঠাই যে তুমি কোমর পর্যন্ত ডুবে এ পার থেকে ও পারে যেতে হবে হেঁটে, এবারে বলো সমস্ত ব্যক্তি কি একইভাবে একই স্পিডে একইভাবে যেতে পারবে কি? যেতে পারবে না। কেউ আগে ফার্স্ট হয়ে যাবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ ফোর্থ হবে, তাই না? এইভাবে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ কে কতটা বাধা অনুভব করছে, তাহলে যে যতটা বাধা অনুভব করবে তার জন্য সেইটাই তার প্রতিসরাঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে ধরলাম আমি এক্সাম্পল স্বরূপ বলছি যে একটা 10 মিটারের বা 20 মিটারের একটা সুইমিং পুল করা আছে এবং প্রত্যেকটা কালারকে একটা পার্সন ভাবো, একটা লোক ভাবো। তো লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশি, নীল, বেগুনি এই সমস্ত লোকেদের কোমর পর্যন্ত জলেতে প্রথম থেকে ওপার পর্যন্ত যেতে বলছে। তাহলে কে ফার্স্ট হবে, সব থেকে আগে কে পৌঁছে যাবে? লাল বর্ণ। তার কাছে বাধাটা কি খুব কম মনে হবে। আর সব থেকে শেষে কে যাবে? বেগুনি। তার সবচেয়ে যে শেষে যে পৌঁছবে ওপারে তার ক্ষেত্রে কি এই জলের বাধাটা বেশি মনে হবে। তার বেশি যেটা মনে হচ্ছে সেইটা হচ্ছে তার কি প্রতিসরাঙ্ক। অর্থাৎ কে কতটা বাধা অনুভব করছে সেইটাই তার হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে এখানে বলতে পারি কি লাল আলো যখন এখান থেকে এখানে আসছে তাহলে সে সোজা চলে যাচ্ছে, সে বেগে যাচ্ছে না। আর বেগুনি আলো যখন এখান থেকে এখানে আসছে তখন অনেকটা বেগে যাচ্ছে, তার খুব কষ্ট করে আসছে। তার মানে কি তার ক্ষেত্রে সে প্রতিসরাঙ্ক ফিল করে। মাধ্যমিক প্রতিসরাঙ্ক কনস্ট্যান্ট আছে, কিন্তু কে কেমনভাবে ফিল করছে। যেমন কি জলের এপার থেকে ওপার যেতে যাই যেটা বললাম কোমর মতো জলে হাঁটতে, তাহলে প্রথম যে ফার্স্ট হয় সে যেমন বাধা বা ঘনত্ব অনুভব করবে, সে যতটা বাধা অনুভব করবে বা তার যতটা কষ্ট হবে, যে শেষে যাবে তার কষ্ট বেশি হবে, সে বেশি বাধা অনুভব করবে। তাহলে যে বেশি বাধা অনুভব করবে তার প্রতিসরাঙ্ক বেশি, যে কম বাধা অনুভব করবে তার প্রতিসরাঙ্ক কম। সেই জন্য মিউ বা সেটা হচ্ছে মিউ আর বা লাল বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে কম হবে, কারণ সে ফার্স্ট হয়ে যাবে বলে। আর বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি হবে, কারণ সেটা শেষে বা বেঁকে যাবে, সব থেকে বেশি বেঁকে যাবে বলে। ওকে, তাহলে আমরা সেই হিসাবে সাজাতে পারি এটা কি যে লাল বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে কম আর বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। এটা এমসিকিউ কোশ্চেনে থাকে। ওকে, তাহলে এটা আমরা বললাম। নেক্সট হচ্ছে কেন এটা হয়, কেন প্রতিসরাঙ্ক বেশি হয়, কেন প্রতিসরাঙ্ক কম হয়। ওকে, সেটা খুব সহজ উত্তর, যে আমি যে এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পলটা বুঝতে পারলে যাবে। দেখে নাও সেটা কী হবে, দেখে নাও সেটা হচ্ছে কি বর্ণের বেগের জন্য, অর্থাৎ বিভিন্ন বর্ণের যে তার বেগ আছে, তার বিভিন্ন যে বেগের পরিবর্তন হচ্ছে সেই বেগের জন্য। অর্থাৎ আমি বলতে চাইছি যখন একটা সাদা আলো শূন্য মাধ্যমে যখন একটা বহুবর্ণী সাদা আলো, অর্থাৎ এর মধ্যে 7টি বর্ণ আছে, 7টি বর্ণ, তা 7টি বর্ণর যখন সাদা আলো শূন্য মাধ্যমে ট্রাভেল করে, শূন্য মাধ্যমে যায়, তখন প্রত্যেকটা বর্ণের বেগ ধ্রুবক থাকে এবং সেটাকে আমি সি ধরলাম। সি প্রতিটি শূন্য মাধ্যমে সমস্ত বর্ণের বেগ, 7টি বর্ণ আমি দেখে 7টি ওকে বেগ। অর্থাৎ সি হচ্ছে কি শূন্য মাধ্যমে যখন এই 7টি বর্ণ ট্রাভেল করে, যাত্রা করে, তখন সবারই বেগ ধ্রুবক সি থাকে। তাহলে একই বেগে যাওয়ার জন্য এরা একে অপর কি মিশে যায়, আলাদা বিচ্ছিন্ন হতে পারে না, তাই না? ভাবে নাও অনেক কটা পয়েন্ট আছে, অনেক কটা পয়েন্ট যদি একই বেগে একই পয়েন্ট থেকে যাত্রা করে তো সেটাকে একটা পয়েন্ট তুমি দেখবে, তুমি ফিল করবে এটা। যদি 4-5টা মানুষ আছে একই সঙ্গে 5-6 একই সঙ্গে থেকে যদি একসঙ্গে যাত্রা করে একই বেগেতে, সেটাকে তুমি সিঙ্গেল দেখবে। তারপরে কোনো জিনিস যদি কোনো একটা বস্তু
একই পয়েন্ট থেকে একই বেগে একই দিকে যদি যাত্রা করে সেটাকে আমি একটা সিঙ্গেল দেবো, অনেক কটা বদলে আমি একটা হিসাবে দেখব। সেই জন্য যখন আর সাদা আলো সূর্যের আলো যখন যায় তার মধ্যে 7টা বর্ণ প্রথম থেকে প্রেজেন্ট থাকে, কিন্তু এই 7টি বর্ণ উৎপত্তিস্থল একই এবং যে দিকে যাচ্ছে সেই দিকটাও একই এবং এদের বেগও এক হওয়ার জন্য সেই জন্য এরা বিভাজিত হয়ে না হয়ে গিয়ে একসঙ্গে মিশে যায়, মানে একসঙ্গে মিশে থাকার জন্য এদেরকে সাদা দেখায়। সেই জন্য শূন্যস্থানে আমরা আলোটা কি সাদা বর্ণে দেখি এবং এদের বেগ এক থাকার জন্য এরা বিচ্ছিন্ন হয় না। নেক্সট হচ্ছে কি, তাহলে এখানে বিচ্ছিন্ন হচ্ছে কেন? এবারে এই সাদা বর্ণের আলো যখন একটা মাধ্যমের কাঁচ মাধ্যমে যখন পড়ে, তাহলে কাঁচ মাধ্যমে যখন আপতিত হয় তাহলে এই কাঁচ মাধ্যমে কি হচ্ছে, এই সাদা আলো যাচ্ছে। তাহলে কাঁচ মাধ্যমে আলো এই 7টি বর্ণ যেন কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তাহলে কাঁচ মাধ্যমে যাওয়ার সময় এদের প্রত্যেকটার বেগ পরিবর্তন হয়ে যায়, এদের প্রত্যেকটা বেগ কি পরিবর্তন হয়ে যায়। তাহলে শূন্য মাধ্যমে 7টি বর্ণে এই 7টি বর্ণের বেগের কোনো পরিবর্তন হয় না, বেগ ধ্রুবক থাকে, একই থাকে, সেই জন্য এরা একসঙ্গে মিশে থাকে, এরা এখন আমরা বিচ্ছিন্ন করতে পারি না। কিন্তু যখন এই 7টি বর্ণ সিঙ্গেল হয়ে একটা হয়ে যখন কাঁচ মাধ্যমে আপতিত হয়, কাঁচ মাধ্যমে দিয়ে যাওয়ার সময় এদের প্রত্যেকটার বেগ আলাদা হয়ে যায়। তার প্রত্যেকটার বেগ যদি আলাদা হয়ে যায় তা যার বেগ বেশি সে আগে পৌঁছাবে, সে আগে যাবে, আর যার বেগ কম সে পিছন দিকে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যখন এই 7টি বর্ণ কাঁচের মধ্যে পড়ে তখন এর মধ্যে হচ্ছে কি লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি। ওকে, লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি, তারপরে হচ্ছে কি কমলা, তারপর হচ্ছে কি আর হলুদ, সবুজ, তারপরে হচ্ছে কি আকাশি, নীল, বেগুনি। তারপরে সব থেকে বেগ কার বেশি? লাল বর্ণের আলো সব থেকে বেগ বেশি, সেই কারণে সে আগে যাবে। তাহলে আমি ধরলাম প্রত্যেকটার বেগ যদি আলাদা করে ধরি তাহলে ভি আর, আমি তাহলে এখানে বললাম কি যখনই 7টি বর্ণ শূন্য মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে যখন একটা কাঁচের মধ্যে আপতিত হবে তখন তাদের বেগ বিভিন্ন বর্ণের বেগ বিভিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, একই হবে না। ওকে, তাহলে একই যদি না হয় তার ফলে হচ্ছে কি তাহলে তারা কেউ আগে যাবে কেউ পরে যাবে, তাদের হচ্ছে কি তারা একসঙ্গে থাকবে না, তাই না? একই সঙ্গে প্রত্যেকটা আমরা যে জল দেখি, জল যে প্রবাহিত হয় প্রত্যেকটা লেয়ারের বেগ যদি আলাদা হয়ে থাকে তাহলে আগের লেয়ার নিচের লেয়ার সব আলাদা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে অনেক কটা বস্তু আছে সেটা একই পয়েন্টে যাত্রা করছে একই বেগে, তাহলে একটা পয়েন্ট দেখব, তা যখন এই বস্তুগুলো বিভিন্ন বেগে যাবে, একই দিকে যাচ্ছে কিন্তু বিভিন্ন বেগে যাবে তখন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা অনেক কটা পার্টিকেল দেখতে পাবো। ঠিক সেটাই ঘটে আলোর ক্ষেত্রে। তাহলে আলো যখন কাঁচে আপতিত হয়ে যায় তখন প্রত্যেকটা বর্ণের বেগ বিভিন্ন হয়ে যায়। তাহলে লালের জন্য এর বেগ হচ্ছে কি ভি আর, V0, VY, VG, VB, VI আর ভি স্মল। তাহলে প্রত্যেকটা বেগ আলাদা আলাদা হয়ে যায়। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কীভাবে আমরা নির্ণয় করব? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? সেটা যে কি মিউ বা ওই বর্ণের কোনো বর্ণের প্রতিসরাঙ্ক কীভাবে নির্ণয় করো? মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই যেই মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে শূন্য মাধ্যমের বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যম দিয়ে আলো যাচ্ছে সেই মাধ্যমে যেই বেগ আছে সেই বেগটা ভি। এইটা আছে প্রতিসরাঙ্কের নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলা মনে রাখবে, এখান থেকে ছোটোখাটো অঙ্ক দেওয়া থাকে। তাহলে কোনো মাধ্যমের কোনো কালার বা কোনো বর্ণ তার প্রতিসরাঙ্ক কীভাবে ফিল করবে সেটা কি সেই বর্ণের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে ওই বর্ণটির বেগ যা হবে ডিভাইড বাই যেই মাধ্যম দিয়ে বর্ণটি যাচ্ছে সেই মাধ্যমের বেগ কত, সেই হিসাবে আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করে থাকি। তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি। তাহলে এখান থেকে যদি আমি বলি তাহলে মিউ আর ইকুয়াল টু সি বাই ভি আর, মিউ ভি ইকুয়াল টু সি বাই ভি। তাহলে এখানে দেখে নাও, এটা ভালো করে বুঝে নাও, একদম ইজি হয়ে গেছে বিষয়টা। তাহলে আমি বলতে পারি মিউ আর সি যদি ধ্রুবক হয় তাহলে প্রপোর্শনাল টু 1/VR আর মিউ ভি প্রপোর্শনাল টু 1/V।
ভিবি। এবার দেখো না কার বেগ বেশি, তাহলে যার বেগ বেশি সে তো কম ভাঙবে। ধরুন ব্যাপারটা দেখে নাও, যে ফার্স্ট হবে সে দ্রুত চলে যেতে পারবে, তাই না? যে ফার্স্ট হবে সে দ্রুত চলে যাবে, আর যে লাস্ট হবে সে সব থেকে ধীরে ধীরে যাবে। তার মানে এখান থেকে কী বলতে পারি আমরা যে ভি আর যেহেতু কম বেগে যাচ্ছে তাহলে এর বেগ বেশি, আর ভি অর্থাৎ বেগুনি বর্ণ যেহেতু বেশি বেগে যাচ্ছে তাহলে এর বেগ কম। তাহলে এখান থেকে আছে যার বেগ বেশি হবে, যার দেখো মিউ প্রপোর্শনাল টু 1/v, তাই না? অর্থাৎ বেগ আর মিউ পরস্পর কি ব্যস্ত অনুপাতিক, তাহলে বেগ যত বাড়বে মিউ তত কমবে, বেগ যত কমবে মিউ তত বাড়বে। তাহলে এখানে আছে যেহেতু ভি আর লাল বর্ণের বেগটা অনেক বেশি, সেই জন্য লাল বর্ণের কী হচ্ছে কি প্রতিসরাঙ্ক সবথেকে কম হবে, আর বেগুনি বর্ণের বেগ যেহেতু কম তাহলে এর প্রতিসরাঙ্কটা বেশি হবে। তাহলে এইভাবে আমরা প্রতিসরাঙ্কটাও নির্ণয় করতে পারি তাহলে বেগ অনুযায়ী। তাহলে কোনো বর্ণের যে প্রতিসরাঙ্ক কত বেশি হবে কত কম হবে ডিপেন্ড করবে সেই বর্ণ যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমের বেগ কত। সহজ হিসাবে সিম্পলভাবে যে কোনো বর্ণ বলো যে এই বর্ণের এই মাধ্যমে বেগ হচ্ছে এত, তাহলে এর প্রতিসরাঙ্ক কত, তাহলে এটা হচ্ছে কি শূন্য মাধ্যমে বেগ ডিভাইড বাই ওই বেগের অনুপাত, অর্থাৎ এই ফর্মুলা মিউ ইকুয়াল টু সি/ভি করে দেখবে সেইটা যা আসবে সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। অর্থাৎ বায়ু মাধ্যমে সে কতটা বেগে যাচ্ছে এবং ওই নির্দিষ্ট মাধ্যম কাঁচ মাধ্যম বা জল মাধ্যম যে কোনো মাধ্যম সেই মাধ্যমে কত বেগে যাচ্ছে এই দুটোর অনুপাত করলে যেটা পাবো সেটা হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা ওই তরঙ্গের ক্ষেত্রে বা ওই বর্ণের ক্ষেত্রে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক নেয় না। অর্থাৎ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিপেন্ড সেটা বিভিন্ন হবে বর্ণের ক্ষেত্রে, অর্থাৎ কোন বর্ণ বা কোন রং কেমন ফিল করছে তার উপর ডিপেন্ড করে প্রতিসরাঙ্ক হবে, এবং তার ফর্মুলা হচ্ছে কি এইগুলো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। এবার দেখো নাও, যদি এই বর্ণের বেগগুলো বিভিন্ন হয় তবেই কিন্তু আলাদা আলাদা কালার বিভক্ত হয়ে যাবে। যদি সাপোজ এরকম হয় যে সাদা আলো এখান থেকে গেল, এখান থেকে বেরোনোর সময় বা কাঁচে আপাতত হওয়ার পর তাদের বেগ পরিবর্তন হলো না, একই আছে, তাহলে একই যদি বর্ণ মানে প্রত্যেকটা বর্ণের বেগ যদি একই থাকে তাহলে এখান থেকে হচ্ছে আলো যখন বেরোবে তাহলে বিচ্ছুরিত তখন হবে না, সাদা আলো প্রবেশ করলে সাদা আলোই বেরিয়ে যাবে, কারণ কি তাদের বেগ আলাদা নয়। তাহলে আলোর বিচ্ছুরণ তখনই হবে যখন তাদের বেগগুলো আলাদা হবে। তার মানে বিচ্ছুরণ বা কালারের যে ডিভাইডেশন হওয়া সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা বর্ণের বেগের উপরে, অর্থাৎ যেই মাধ্যমে পড়লে আলোর বেগগুলো বিভিন্ন হবে সেই মাধ্যম দ্বারাই বিচ্ছুরিত হবে, যে কোনো মাধ্যম দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটবে না। সেই জন্য বায়ু মাধ্যম দিয়ে যখন আলো যায় সেই বায়ু মাধ্যমে যাওয়ার সময় কিন্তু আলোর বেগ প্রত্যেকটা বর্ণের বেগ কিন্তু আলাদা হয় না, সেই জন্য বায়ু মাধ্যমে কি সাদা আলোই দেখতে পাই। আমরা যে আকাশের দিকে চারিদিকে গাছপালার দিকে দেখি বা চারিদিকে দেখছি, এটা কি সাদা কালো লাল মানে সাদা হলুদ লাল ব্লু বিভিন্ন রকম কালার কি দেখতে পাই? সবসময় সাদা দেখতে আমরা কি কখনো লাল আমাদের চোখের সামনে লাল হলুদ কমলা নীল বেগুনি এরকম রঙ কি সবসময় চোখের সামনে ভাসছে না, ভাসছে না মানে হচ্ছে কি এরা বিচ্ছুরিত হচ্ছে না। তাহলে এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যখন আলো প্রবাহিত হয় তাহলে আলোর এখানে বিচ্ছুরণ ঘটে না, তাহলে এই বায়ু মাধ্যম বিচ্ছুরক নয়। আর যদি বলে বায়ু মাধ্যম কি বিচ্ছুরক, তাহলে বিচ্ছুরক নয়, কারণ কি যেই মাধ্যমে আলোর প্রত্যেকটা বর্ণের বেগ বিভিন্ন হবে তো সেই মাধ্যমকে বিচ্ছুরক বলা হবে, কারণ আলোর বর্ণের বেগ বিভিন্ন হলেই তবেই সেটা বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যাবে, তখনই বিচ্ছুরণ বলা যাবে। আর যেই মাধ্যমে আলোর আপতিত হওয়ার পর আলোর বিভিন্ন বর্ণ তাদের বেগ বিভিন্ন হয় না তাহলে সেটা বিচ্ছুরণ মাধ্যম নয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিচ্ছুরণ মাধ্যম কাকে বলো? তা যেই মাধ্যমে বহুবর্ণী বা সাদা আলো সূর্যের আলো আপতিত হওয়ার পর তাদের বেগগুলো আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পর তার বিভিন্ন বর্ণের বিচ্ছুরণ হয়ে যায়, এই মাধ্যমটাকে বলা হয় কি বিচ্ছুরক মাধ্যম বা বিচ্ছুরক। ওকে, অর্থাৎ বেগ আর যেই মাধ্যম বর্ণের বেগগুলোকে আলাদা করে দিতে পারে সেই মাধ্যমটা হচ্ছে কি বিচ্ছুরক। ওকে, তো আশা করি তুমি বুঝতে পারলে, এটা যে বেসিক কনসেপ্ট ছিল। নেক্সট যেটা আলোচনা করবো এগুলো খুবই সহজ, সেটা যে কি যে প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না, এটা একটা পরীক্ষার সাহায্যে দেখা যাবে। যে প্রিজম আমরা বলতে পারি যে একটা সাদা আলো গেলে এখান থেকে 7টা কালার আসলো, তাহলে এর প্রিজম কি ক্রিয়েট করছে, প্রিজম এই বর্ণগুলো তৈরি করছে, তাই না? স্বাভাবিকভাবে ভাবতে পারি, কিন্তু এইটা প্রিজম তৈরি করে না, প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করে না, সেটা আমরা একটা পরীক্ষা দ্বারা সহজে বুঝতে পারবো। কীভাবে দেখে নাও, এবং এখান থেকে আমরা এটাও পরীক্ষা করতে পারবো যে এই যে বর্ণ আছে, দেখে নাও এই যে বর্ণ আছে
সাদা আলো 7টি বর্ণে বিভক্ত হয়ে গেল। তাহলে এই ইন্ডিভিজুয়ালি লাল, হলুদ, সবুজ, আকাশি, বেগুনি এরাও কি আবার পড়লে আবার বিচ্ছিন্ন হবে কি? অর্থাৎ লাল আলো কি আবারও কি অন্যান্য বর্ণে তৈরি, না এটা এক বর্ণী? লাল কি এক বর্ণী না বহু বর্ণী? অর্থাৎ এই লাল আলো যদি আবার বিসর্জন ফেলায় সেটা কি আবার বিচ্ছুরিত হয়ে যাবে, আবার অন্য বর্ণে বিভক্ত হয়ে যাবে কি? সেটাও এই পরীক্ষা দ্বারা বোঝা যাবে। সেটা কী হয় দেখে নাও, খুবই সহজ, খুবই সহজ দেখে নাও। তোমরা যদি ভিডিও মনোযোগ সহকারে দেখো, পুরো ভিডিও দেখাচ্ছে পুরো বিষয়টাই তোমার মুখস্থ হয়ে যায় বা পুরো ক্লিয়ার হয়ে যায় তোমার কনসেপ্টটা। এখানে একটা প্রিজম আছে, ওকে, তাহলে এখানটায় সাদা আলো পড়লো। ওকে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য দুটো আলো নিচ্ছি, দুটি বর্ণ নিচ্ছি। ওকে, একটা হচ্ছে কি রেড, আর ধরলাম আমি তিনটে নিচ্ছি, রেড, ইয়েলো, একটা নিলাম ভায়োলেট। ভায়োলেট তিনটে। এবারে এখানে একটা রাখালো, পর্দা বলা যেতে পারে, একটা পর্দা রাখালো, একটা পর্দা রাখালো। তাহলে এই বর্ণ কি হবে দেখে নাও, এখানে এসে পড়বে। এখানে একটা চালাকি করা হয়েছে, সেটাকে এখানে একটা কি ক্ষুদ্র একটা ছোট্ট একটা ছিদ্র করা হয়েছে। ছিদ্র করা হয়েছে, ওকে। তারপরে কি এখানে আর একটা প্রিজমকে রাখা হয়েছে। যদিও ঠিকঠাক আঁকা হচ্ছে না, তবু তোমরা এটা বুঝে নেবে, ওকে। তোমাদের বইয়ের ছবি ভালোভাবে দেওয়া আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, দেখো না, ওকে। তাহলে এইভাবে উল্টে, অর্থাৎ এর বেস যেদিকে আছে তার অপোজিট করে দেওয়া আছে। এবারে কি করা হলো দেখে নাও, তাহলে এখানে দেখেন এই ব্লক দ্বারা যদি আমি এইভাবে সরাই, যদি ব্লকটা এইদিকে বা এই পর্দাটা যদি এই দিকে চলে আসি, তাহলে পুরো সমস্ত বর্ণটা কী হয়, ব্লক হয়ে যাবে। আর এখানে যে একটা পর্দা দিলাম, এখানে একটা আমি পর্দা দিলাম, এখানে একটা পর্দা দিলাম, তাহলে এই পর্দাতে এখানে কোনো আলো দেখা যাবে না। এটাও পর্দা, এটা পর্দা দিলাম, ওকে, এখানে কোনো আলো দেখা যাবে না। এবার আমি কি সেট করছি দেখেন, এটাকে এমনভাবে সেট করছি, সেট করে করে এমন করছি যে এই দুটো বর্ণ ব্লক হয়ে যাবে, রেড আর ভায়োলেট ব্লক হয়ে যাবে, শুধু একটা সিঙ্গেল আলো বেরোবে। তাহলে এটা এস দিলাম, S1। মানে এমনভাবে ছিদ্রটা খুব ক্ষুদ্র ছিদ্র করা হয়েছে, যখন এখান থেকে বর্ণগুলো বিচ্ছুরিত হয়ে বিভিন্ন কালারে বিভক্ত হয়ে যাবে, তা এখানে পর্দা এসে পড়বে। তো পর্দার মাঝে একটা ছিদ্র, সূক্ষ্ম ছিদ্র করা হয়েছে, যেখান থেকে একটা বর্ণেরই আলো নির্গত হতে পারে। তো সেইটা আমরা কিভাবে বের করবো, সেই আলোটাকে, পর্দাটাকে বিভিন্ন রকম স্লাইডিং করে সরিয়ে সরিয়ে সেই জায়গাগুলো করব, ওকে। কী করে বুঝতে পারবো, এখানে আমরা চোখ রাখবো, তাহলে এখান থেকে বুঝতে, এখানে যদি আলো পৌঁছায় তাহলে অবশ্যই এখান থেকে আসছে, আর যদি এখানে আলো না আসে তাহলে পুরোটাকে ব্লক করে দিয়েছে। তো এইটাকে আমরা স্লাইডিং করে সরিয়ে সরিয়ে দেখলাম, এখান থেকে একটা আলোকে নির্গত করলাম, ধরলাম ইয়েলো আলোটা আসছে, তাহলে হলুদ কালার আলো এখানে আসবে, ওকে। এসে কী করবে দেখে নাও, এখানে আসবে, এসে এখানে আপতিত হবে এবং এইভাবে এখান থেকে বেরিয়ে যাবে, এইভাবে। অর্থাৎ ইয়েলো কালার এদিকে আসছে, এভাবে বেরিয়ে যাচ্ছে। এটা যে পর্দায় আমি দেখবো কি হলুদ দেখব, হলুদ বর্ণ দেখব, ওকে। তাহলে দেখে নাও, তাহলে আমরা কী করেছিলাম দেখে নাও, এখান থেকে দেখে নাও, এখানে যদি কেউ দেখে, এখানে যে সাদা আলো ছিল, এখানে সাদা আলো ছিল, তো সাদা আলো যখন প্রিজম প্রথমে আপতিত হলো, তখন কেউ যদি এখানটায় দেখে, এই পর্দাটা দেখে, বা এখানটায় যদি কেউ অবজার্ভ করে, আর সে কেউ দেখবে 7টি রঙে আছে, এখানে 7টি বর্ণ প্রেজেন্ট, ওকে। এখানে 7টি বর্ণই প্রেজেন্ট আছে, কারণ 7টি বর্ণ দেখতে পাবে। কিন্তু কেউ যদি এখানে দেখে, সে শুধু হলুদ বর্ণটাকে দেখতে পাবে, আর কোনো না। তার মানে এখানে কি এই দুটো এই বর্ণগুলোকে কি হচ্ছে, ব্লক করে দেওয়া আছে, তো একটা বর্ণকে পাস করে দেওয়া হয়েছে।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি প্রিজম বর্ণ তৈরি করতো তাহলে এখানটাও 7টা বর্ণ দেখা যেত, তাই না? যেহেতু এখানে পর্দা ব্লক করে দিয়েছে, একটা বর্ণকে পাস করিয়েছে, সেই একটা বর্ণই দেখা গেছে, অর্থাৎ যেই বর্ণটা এখান থেকে পাস হয়েছে সেই বর্ণটাই এখানটায় দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রিজম বর্ণ তৈরি করে না। ওকে, এটা ক্লিয়ার হলো। আর একটা বিষয় ক্লিয়ার হচ্ছে কি, যে কেন এখান থেকে ইয়েলো বর্ণ যাচ্ছে, ইয়েলো বর্ণই বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটাও তো বিচ্ছুরণ হতে পারতো। যেমন এখানে যেমন একটা সাদা বর্ণ গিয়ে বিভিন্ন বর্ণ ভেঙে গেছিলো, তাহলে এখানে হলুদ বর্ণ গিয়ে এটা তো ভাঙতে পারতো, কারণ এটা বিচ্ছুরক মাধ্যম প্রিজমটা, কিন্তু ভেঙে যাচ্ছে না, হলুদ বর্ণই যাচ্ছে না। মানে কি, হলুদ বর্ণ হচ্ছে কি এক বর্ণ, তাহলে এগুলো সব কি হচ্ছে এক বর্ণ, তাহলে এগুলো সবই হচ্ছে কি এক বর্ণ। ওকে, তাহলে মনোক্রোমাটিক লাইট এটা হচ্ছে এক বর্ণ। তাহলে এখান থেকে দুটো জিনিস প্রমাণ হলো যে প্রিজম বর্ণ তৈরি করে না। যদি বর্ণ তৈরি করতো তাহলে এখানেও 7টা বর্ণ দেখা যেত। ওকে, আর কি, যে 7টি বর্ণে ভেঙে যাচ্ছে, এগুলো লাল, হলুদ, নীল, এগুলো সবই কি এক বর্ণী, মানে এরা আর ফার্দার বিভাজিত হবে না, এখানে ভাঙা যাবে না। সেই জন্য যখন একটা হলুদ বর্ণ এখানে পাস করলো, প্রিজমে বিচ্ছুরকে আপতিত হওয়ার পরও এখানে বিচ্ছুরিত হয়নি, কারণ আর বর্ণ নেই। বিচ্ছুরণ কখন, যার মধ্যে অনেক কটা আছে তবে তো তাকে ভাঙা যাবে, যেহেতু নেই একটাই বর্ণ যাচ্ছে, তাহলে একটা বর্ণকে আর ভাঙা যাচ্ছে না। সেই জন্য এখানে বোঝা যাচ্ছে যে হলুদ বর্ণ বা লাল, বেগুনি, এরা সবই হচ্ছে এক বর্ণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। এটা খুবই সহজ একটা এক্সাম্পল বা পরীক্ষা। এরপর আর একটা পরীক্ষা যেটা নিউটন করেছিল, সেটা হচ্ছে কি, যেমন সাদা আলোকে ভেঙে গিয়ে 7টি বর্ণ তৈরি করা যায়, ঠিক 7টি বর্ণকে আবার সাদা বর্ণেও আবার ব্যাকে নিয়ে আসা যায়। কীভাবে দেখে নাও, এই বিচ্ছুরণ দ্বারাই করা যায়। সেটা খুব সহজ দেখে নাও। এখানে দুটো পরীক্ষা আছে, একটা প্রিজম দ্বারা আর একটা আছে কি চাকতি দ্বারা। দুটোই বলে দেবো, খুব ইজি দেখুন। এগুলো তোমরা আগেও করেছো, তবু আমি একটু বলে দিচ্ছি দেখুন। বেস, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। বেস যত তোমার মজবুত হবে ততই তুমি এর ডিপ জিনিসগুলো বা ডিপ নলেজগুলো বুঝতে পারবে। তো দেখে নাও, প্রথম হচ্ছে প্রিজম দ্বারা আমরা এটা প্রথম পরীক্ষা করবো। তাহলে এখানে একটা প্রিজম আছে এইভাবে, ওকে, এটা, আর ধরলাম এখানটা একটা প্রিজম আছে, এইভাবে। যদিও ঠিক মতো আঁকা হচ্ছে না, আমি তবু আরেকটু বেটার করে আঁকার চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে এঁকে নেবে। ওকে, তোমরা একটু ভালো করে এটা এঁকে নেবে। একটু বেঁকে গেলে এইটা মোটামুটি ধরে নাও। ওকে, মোটামুটি তোমরা ভালো করে এঁকে নেবে। তাহলে কী হবে দেখো না, প্রথমের ক্ষেত্রে যখন সাদা আলো প্রিজমে এসে আপতিত হবে তখন এখান থেকে এটা বিভাজিত হবে। ওকে, বিভাজিত হয়ে 7টি বর্ণে বিভক্ত হয়ে যাবে। তাহলে আমি এখানে দুটো বর্ণ নিলাম। ওকে, এটা হচ্ছে কি রেড, এটা ভায়োলেট। তাহলে এই দুটোই বর্ণে বিভক্ত হয়ে যায়। তাহলে এইখান থেকে আলো ওটা যায় A1, B1, C1। তাহলে এখানেও ঠিক একই হবে, এই তলটা A1, B1 প্রিজমটাকে এমনভাবে সরাতে হবে তাহলে এইটাও যেন A1, B1 হয়। এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে এটা C1, এটাও C1 হতে হবে। অর্থাৎ দেখে নাও, একই প্রিজম একই টাইপের প্রিজমকে এইভাবে রাখবো, একটাকে উল্টে দেবো। তাহলে এইটা যেমন আলো যেখানে প্রতিসরক তল, যেই তলে আলো আপতিত হচ্ছে সেই তল থেকে যেন আলো বেরিয়ে যায়। অর্থাৎ এই দুটো তল এখানে বলতে হয় কি A1, B1 সমান্তরাল A2, B2। এটাকে আমি A2, B2 বলছি, এটা C2। ওকে, একই প্রিজম, দুটো আলাদা হচ্ছে। A1, B1 মানে সমান্তরাল A2, B2, অর্থাৎ এই তল যেমন আছে সেইটাও যেন এইভাবে থাকে। আর কি A1, C1 সমান্তরাল A2, C2, অর্থাৎ এই তল যেন সমান্তরাল থাকে, আর এই তল
যেন পরস্পর সমান্তরাল থাকে, তবে কিন্তু এই কেসটা ঘটানো সম্ভব হবে। তাহলে এখানে দেখে নাও কী হচ্ছে, এখান থেকে আলো এখানে আপতিত হবে, আপতিত হওয়ার পর এখান থেকে আবার যাবে, এটাই হয়ে যাবে, ওকে, এখান থেকে এখানে পর্দা আবার মিশে যাবে, হচ্ছে পর্দা। তাহলে এইভাবে কী হচ্ছে দেখে নাও, এখানে সাদা আলো আছে, এখানে হচ্ছে বিচ্ছুরণ হলো বা বিভাজন হলো, বিভাজনের 7টি বর্ণ তৈরি হয়েছে এখানটা। আবার এই 7টি বর্ণ আবার এই প্রিজমকে উল্টে দিলে আবার এই বিচ্ছুরক দ্বারা, ওকে, যদি আবার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আবার এটা সাদা আলো রূপান্তর হয়ে যাবে। তাহলে এইভাবে করা সম্ভব। তাহলে দেখে নাও, প্রিজমকে যদি এরকম ফরম্যাটে রাখা হয়, দেখো তোমরা ক্লাসে ছিল একটা আয়তাকার স্ল্যাবে যখন একটা আলো ফেলা হয় তার কোনো পার্শ্বরণ সেটা সোজাসুজি বেরিয়ে যায়, বা সেখানে বিচ্ছুরণ হয় না। কারণ কি, ঠিক আমরা বলতে সেটা হচ্ছে কি, এটা দেখে না একটা সামন্তরিকের মতো একটা আয়তাকার একটা কাঁচের স্ল্যাব মনে হচ্ছে যেন। তাহলে এইটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা দুটো প্রিজম। তাহলে যেই তলটায় বিচ্ছুরিত করছে সেই তলতে আবার কী হচ্ছে, আবার সেই তলতে আমার ব্যাক, অর্থাৎ এটাকে রিভার্স করাচ্ছি। এটা যেটা যেভাবে হচ্ছে এই প্রিজম দ্বারা সেটাকে আবার রিভার্স করে দিচ্ছি। অর্থাৎ ভালো করে বুঝে নাও, যদি সাদা আলো গিয়ে বিচ্ছুরিত হয়ে যায় তাহলে এইদিকে বিভিন্ন 7টি বর্ণ গিয়ে তাহলে সাদা আলো হয়ে যাবে। ব্যাপারটা এই দিকে ঘটলে যে 7টা বর্ণ হয়ে যায়, তাহলে এই দিক দিয়ে ঘটলে কী হবে, আবার সাদা আলো ফিরে পাবো। সেইটা এই ক্ষেত্রে করা হচ্ছে। তাহলে এখান থেকে বিচ্ছুরণ করলাম, আবার সেইটাকে ব্যাকে ঘটিয়ে আবার সাদা আলো কনভার্ট করলাম। তাহলে এইভাবে আমরা একটা সাদা আলোকে বিচ্ছুরিত করার পর আবার তাকে সাদা আলো কনভার্ট করে দিতে পারি। অর্থাৎ 7টি বর্ণ যে বিভক্ত আছে সেটাকে আবার সাদা আলোয় রূপান্তর করা যায় এই পদ্ধতিতে। ওকে, তা এই একটা পরীক্ষা। আর একটা জায়গায় চাকতি, গোলাকার চাকতি। ওকে, চাকতি। তাহলে এই গোলাকার চাকতি কি, যদি এরকম বিভক্ত করা হয় এবং এরকমভাবে আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করে বিভিন্ন বর্ণ, মানে এইভাবে একে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এবং ইকুয়াল মাপ নিয়ে, ওকে, এভাবে যদি করা হয় এবং প্রত্যেকটাতে যদি বর্ণ দেওয়া হয়, তাহলে এখানে প্রত্যেকটা ধরুন লাল, নীল, হলুদ, ওকে, সেই হিসাবে অর্ডার যদি হয় এবং কেন্দ্রের সাপেক্ষে, তাহলে আমরা যদি প্রথমে ঘূর্ণনের আগে দেখেন, ঘূর্ণনের আগে বিভিন্ন কালার আমার প্রত্যেকটা জায়গায় রং থাকবে, ওকে, প্রত্যেকটা জায়গায় কালারগুলো থাকবে। সেই কালারগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কোনটা নীল, কোনটা হলুদ, কোনটা সবুজ, কোনটা আকাশি, ওকে, কোনটা বেগুন, সব দেখতে পাচ্ছি। তারপরে কেন্দ্রের সাপেক্ষে, এই কেন্দ্রের সাপেক্ষে এই চাকতিকে যদি খুব স্পিডে ঘোরানো যায় তখন আমরা বিভিন্ন কালার আর বুঝতে পারবো না, বিভিন্ন বর্ণ আর বুঝতে পারবো না, সেটা একটা সাদা চাকতি আকার দেখবে। যদি নিয়ে পরীক্ষা করতে হয় এরকম কোনো একটা কালার এতে করে সেটাকে ঘোরাবে, দেখবে এটা দেখা যায়, তাহলে সাদা, সেটা আমরা যে অন্যান্য যে বর্ণ আছে সেই অনুভূতিটা শেষ হয়ে যাবে, সেটা দেখতে পাবো না। কারণ কি, যে কোনো একটা বর্ণের অনুভূতি থাকে কত, 1/10 সেকেন্ড। তাহলে 1/10 সেকেন্ড যদি আমরা 1/10 সেকেন্ডের থেকে কম সময় যদি আমরা কোনো বর্ণ দেখি, তাহলে তার প্রত্যেকটা কালার আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এখানে যে চাকতিটা ঘুরিয়ে এটাকে বলা কি, দৃষ্টি নিবন্ধন, ওকে, দর্শন নিবন্ধন, বা চোখে যে দেখার একটা অনুভূতি আছে সেটা পাওয়ারটা। তাহলে 1/10 সেকেন্ড ভালো করে মনে রাখবে, ওকে। তাহলে এই সময়ের মধ্যে যদি আমরা কোনো বর্ণকে আলাদা আলাদা বিভাজন বা আলাদা আলাদা রকম করে বুঝতে পারি, তাহলে এর থেকে বেশি বেগে যদি চাকতিটা ঘোরানো হয়ে যায়, তাহলে সেটা যে একটা রং দেখার পর অনুভূতি হওয়ার পর আর একটা রং, মানে একটা অনুভূতি নেওয়ার যে সময়টা লাগে, তারপর তার সঙ্গে সঙ্গে তার আগেই আর একটা রঙে উপস্থিত হয়ে যায়। অর্থাৎ তোমার সামনে একটা লোক আসছে, একজনকে তুমি চিনতে পারছো, তাহলে চেনার একটা সময় আছে, এই লোকটার নাম এইটা, ওই লোকটার নাম এইটা, ওই লোকটার নাম এইটা, তার একটা পার্টিকুলার সময় আছে যে এই সময়ের মধ্যে আমি চিনতে পারবো। তাহলে একটা লোককে যখন দেখছো তাকে বলছো এইটা ভাবছো, যখন তার মধ্যে আর একটা চলে আসছে, তা সেটাকেও যখন ভাবছো আর একটা চলে আসছে, তাহলে আর কোনোটা আলাদা করে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক একইভাবে একটা রঙকে আমরা যেভাবে যেই সময়ের মধ্যে চিনতে পারি, যেই অনুভূতিটা আসে, সেই সময় থেকে বেশি সময় যদি ঘোরানো হয় তাহলে আমরা কখনো আলাদা করে প্রত্যেকটা রঙ বুঝতে পারবো না। তারপর সমস্ত রঙকে আমরা কি একটা সিঙ্গেল রঙ হিসেবে দেখবো, সেটা সাদা। তাহলে এই দুটো পরীক্ষা, এটা হচ্ছে ব্যাকের দিকে বিচ্ছুরণের অপোজিট থেকে এই এক্সপেরিমেন্টগুলো, এই দুটো পরীক্ষা দ্বারা আমরা একটা সাদা বর্ণ, মানে বিচ্ছুরিত রঙকে বা 7টি রঙকে সাদা বর্ণে রূপান্তর করতে পারি, সাদা রঙে আমরা অনুভব করতে পারি, এই একটা আর এই একটা।
ওকে, এই দুটো দ্বারা হচ্ছে কি যে যেমন কি সাদাকে বা সূর্যের আলোকে যেভাবে 7টি বর্ণে বিচ্ছুরণ করা যায় তার যে পরীক্ষা করা আছে, ঠিক অনুরূপভাবেও যে 7টি বর্ণকেও সাদা রঙেও রূপান্তর করা যায় তার পরীক্ষা হচ্ছে এইগুলো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তা আমাদের দেখানো এবার হচ্ছে কি কোনো রং বা কোনো তরঙ্গকে বা কোনো বর্ণকে আমরা দেখতে পারি কীভাবে। আমরা দেখে নাও আমাদের আশপাশে অসংখ্য অনেক তরঙ্গ আছে, সমস্ত তরঙ্গকে কি আমরা দেখতে পাই না। যেগুলো আমরা যেই সমস্ত তরঙ্গকে দেখতে পাই সেগুলো বলা হয় সেগুলো দৃশ্যমান তরঙ্গ বা ভিজিবল ওয়েভ বলা হয়। তার যেই সমস্ত আশপাশে আমরা তাহলে কী বুঝবো এখান থেকে, আশপাশে অনেক তরঙ্গ অনেক বর্ণ থাকতে পারে, অনেক তরঙ্গ আছে, আমরা সমস্ত তরঙ্গকে দেখতে পাই না। যেই সমস্ত তরঙ্গকে দেখা যায় সেগুলো বলা হয় কি দৃশ্যমান বর্ণালী বা দৃশ্যমান তরঙ্গ। এর একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা কি 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রং। এই অ্যামস্ট্রং হচ্ছে কি ক্ষুদ্র দূরত্বের বা দৈর্ঘ্যের হচ্ছে কি একক, যেমন কি 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে কোনো তরঙ্গের বা কোনো বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যদি 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রংয়ের মধ্যে হয় তাহলে সেই সমস্ত বর্ণকে আমরা দেখতে পাবো বা তাকে অনুভব করতে পারবো। তাহলে এই রেঞ্জের মধ্যে 4000 অ্যামস্ট্রং থেকে 8000 অ্যামস্ট্রংয়ের মধ্যে যেই তরঙ্গগুলো দেখা যায় বা যেই তরঙ্গগুলো আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে আছে যেই বর্ণের, সেই বর্ণগুলোকেই আমরা দেখতে পাই। তাহলে এই বর্ণকে বলা হয় কি দৃশ্যমান বর্ণ বা দৃশ্যমান বর্ণালী। অর্থাৎ আমরা যে 7টি বর্ণ বললাম তাদের তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে, এর বাইরে নয়। ওকে, যে 7টা বললাম বেনি, আসহ, কলা, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে। তোমাদের বইয়ে টেবিল করে দেওয়া আছে কোনটার কি বর্ণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। খুবই ইজি একটা বেসিক কনসেপ্ট আজকে ডিসকাস করলাম। ওকে, কেমন লাগলো, বেসিকটা বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে কৌণিক বিচ্ছুরণ বা বিচ্ছুরণ ক্ষমতা কী বা যে ডেরিভেশনগুলো আছে সেগুলো ডিটেলস আলোচনা করব। আর যদি কোনো জানা থাকে, কোনো জিনিস ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।